নমস্কার। পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। হিজবুল্লাহ হিজবুল্লাহ কাশ্মীরে এই স্লোগান গত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল। আমরা যখন এই প্রতিবেদন করছি, আজকে হচ্ছে কাশ্মীরের তৃতীয় দফার ভোট। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র কাশ্মীর নয়, কাশ্মীরের পাশাপাশি লখনৌতেও হিজবুল্লাহ প্রধান নাসারুল্লাহ ছবি নিয়ে মিছিল হয়েছে। এবং সেখানে সবাই এরকম নয় যে হঠাৎ কিছু লোক বেরিয়ে গেল, বেশ সংগঠিতভাবে এই মিছিলটা অর্গানাইজ করা হয়েছে। একজন জঙ্গি নেতা যার হাতে রক্ত লেগে আছে এবং সেখানে দীর্ঘদিন ধরে যিনি ভারত বিরোধিতা করেছেন, তার জন্য আজকে ভারতের মাটিতে দাঁড়িয়ে তার ছবি নিয়ে স্লোগান, এটাও কিন্তু আগে দেখা যায়নি। আজকে কেন, এর কি প্রতিক্রিয়া হতে পারে? এবং শুধুমাত্র যে বিদেশের মাটিতে নয়, আমরা যেটা দেখছি, আলোচনা করব, ভারতেরও অনেক পলিটিশিয়ান কিন্তু সরাসরি নাসারুল্লাহর পাশে এসেই দাঁড়িয়েছেন। আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব অরিজিতের সঙ্গে, প্রাক্তন আইএফএস অফিসার। অরিজিৎ, স্বাগত চ্যানেলে। ধন্যবাদ। অরিজিৎ, কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে, যে কাশ্মীরের মাটিতে যে এই নাসারুল্লাহর সমর্থনে মিছিল, শোক জ্ঞাপন, যেটা পশ্চিম এশিয়ায় নয়, সেটা আজকে ভারতের মাটিতে সেটা ফিরে এসেছে? দেখুন, ভারতে দুটো জায়গায় হাসান নাসরুল্লাহর উম, মৃত্যুতে শোক জ্ঞাপন করে মিছিল হয়েছে। একটা হচ্ছে লখনৌতে, আর দুটো হচ্ছে শ্রীনগরে, এবং কাশ্মীরের অন্য একটা জায়গায়। হুম। এই সমস্ত মিছিলগুলোই বেসিক্যালি শিয়া সম্প্রদায়ের মানুষরা করেছেন। হ্যাঁ। নাসরুল্লাহ হেজবুল্লাহর প্রধান, এবং হেজবুল্লাহ একটি শিয়া গোষ্ঠী। হুম। এবং হেজবুল্লাহ শুধু একটি শিয়া গোষ্ঠীই নয়, একে শুধু একটা শিয়া উগ্রপন্থী গোষ্ঠী বলা ভুল হবে। তারা কিন্তু তার চেয়ে আর একটু বেশি। যেমন তারা লেবাননে সরকারের অংশ, এবং সিরিয়াতেও তারা কিন্তু আসাদকে সমর্থন করে। হুম। এবং এবং সেহেতু তাদের যথেষ্ট কন্ট্রোল সিরিয়াতেও আছে। So, আপনি বলতে পারেন যে হেজবুল্লাহ আম, ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে দেখলে পরে যে তারা একটা হয়তো উগ্রবাদী গোষ্ঠী, কিন্তু আহ, শিয়া সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা শিয়া সম্প্রদায়ের যে ভয়েস, সেই ভয়েসটা লেবানন এবং সিরিয়ায় এস্টাবলিশ করেছে। লেবানন এবং সিরিয়ায় যে শাসক গোষ্ঠী, তারা তাদের অংশ। এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে, সেটা কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে বলতে হবে যে তারা ইসলামের যে দাবি, সেই দাবিটাকেই সামনে নিয়ে এগিয়ে চলেছে এবং ইসরায়েলের সঙ্গে না, সংগ্রাম করছে। অরিজিৎ, আমার আমার বলার এটা, দেখুন, সেটা সবসময় আমি গাজা নিয়ে বা কিছু এই নিয়ে আমি তার দাবিতে মিছিল করতেই পারি, মানবতা বা নানা কারণে হতে পারে, এটা আলাদা জিনিস। সেটা নিয়ে মানবতার দাবিতে আমরা কলকাতাও দীর্ঘ সময় আমরা দেখেছি, মিছিল হয়েছে, মার্কিন ভবনের সামনে ধর্ণা হয়েছে, সেটা চলেছে। কিন্তু আর কি, হিজবুল্লাহ যে প্রধান এবং যে ভারতের বিরুদ্ধেও যে প্রায় যুদ্ধ ঘোষণা করেছিল, এবং সেখানে দাঁড়িয়ে এরকম তো নয়, দীর্ঘদিন ধরেই সেই নাশকতার সঙ্গে যুক্ত, তার আর কি ছবি নিয়ে আহ, আর গাজার জন্য নৈতিক সমর্থন, দুটো তো এক নয়। না, এখানে একটা ব্যাপার আছে। আপনি যে বলছেন যে হিজবুল্লাহ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইত্যাদি, কিন্তু হিজবুল্লাহ ভারতের বিরুদ্ধে কখনো কোনো নাশকতামূলক কাজে বা যুদ্ধে কখনো সংশ্লিষ্ট ছিল না। হুম। প্রথম কথা। দ্বিতীয় কথা, ভারত সরকারও হেজবুল্লাহকে টেররিস্ট অর্গানাইজেশন বা হ্যাঁ। উগ্রপন্থী গোষ্ঠী হুম। বলে ঘোষণা করেনি। হুম। সুতরাং মানে আইনগতভাবে দেখতে গেলে ওই ওই যুক্তিগুলি কিন্তু অতটা না, টেকে না। সে তো হামাসকেও নেই, সে তো হামাসকেও করেনি সত্যি, আইনগতভাবে। হামাসকেও করেনি। হামাসকেও হুম। করেনি। না,
এবং অবশ্যই ওই যে 7ই অক্টোবরের যে ঘটনা, সেটা একটা হ্যাঁ, একটা উগ্র একটা মানে টেরোরিস্ট একটা ইনসিডেন্ট ছিল, এবং তাতে সরাসরি হামাস জড়িত ছিল। কিন্তু হেজবোল্লাহর জড়িত থাকাটা কিন্তু কত হিজবুল্লাহ অনেক উগ্রপন্থী এবং টেররিস্ট কাজে হয়তো অংশগ্রহণ করেছে, কিন্তু এটা ভুললে চলবে না যে তারা একটা মেন স্ট্রিম অর্গানাইজেশন। মেন স্ট্রিম অর্গানাইজেশন যারা একটা রাষ্ট্রশক্তির অংশ, এবং তারা ইসরায়েলের সঙ্গে সমানে সমানে সামনাসামনি কনভেনশনাল ওয়ারও করেছে 2006 সালে লেবাননে। এবং তারা সেটা করে দক্ষিণ লেবাননকে মুক্তও করেছিল ইসরায়েল অকুপেশন থেকে। সুতরাং হিজবুল্লাহকে একটুখানি অন্যভাবে হয়তো দেখার অবকাশ আছে। সেটা শুধুমাত্র তো আর কি মিছিল হয়েছে সেটা নয়, আরো এক ধাপ এগিয়ে মেহবুবা মুফতি তার প্রচার ক্যান্সেল করে দিয়েছিল। এনসির এরা, অমর আব্দুল্লাহ কিছু বলেনি, কিন্তু এনসির অন্যান্য যারা, তারাও প্রচার ক্যান্সেল করে দিয়েছে। এবং মেহবুবা মুফতির মেয়ে তো আর এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে যে গাজাতে যেরকম মুসলমানদের ওপর আর কি অবস্থান, আক্রমণ হচ্ছে, এখানেও তাই, কাশ্মীরেও তাই। এবং হ্যাঁ, বলুন। মেহবুবা মুফতি হচ্ছেন একজন রাজনীতিক। ভোট সামনে, শিয়া ভোট অন্তত কাশ্মীরে 25% মুসলমান ভোট শিয়ারা ক্যারি করে। সুতরাং মেহবুবা মুফতির যে বক্তব্য, তিনি যা করছেন, সেটা হয়তো সেই ভোটের ক্যালকুলেশন মাথায় রেখে, এবং সেটাকেই আর এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন তার মেয়ে। হুম। অবশ্যই সেটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না এই ধরনের বক্তব্যকে। মেহবুবা মুফতির যে যে পদক্ষেপ, সেটাকেও আমি সমর্থন করছি না। তবে আপনি ভেবে দেখুন যে এটা হচ্ছে হয়তো একটা ভোটের দিকে চেয়ে একটা রাজনৈতিক চাল। এটা কেন মনে হচ্ছে কাশ্মীরে আহ, এটা কি 370 ধারা লুপ্ত হয়ে যাওয়া, বা তার ফলে কেন এটা আর কি কাশ্মীর বা এটা ভাগ হয়ে যাওয়া একটা কোনো জায়গা থেকে, যে তাদের গলা আর কি, তারা কি মনে করছে যাদের অবরুদ্ধ হয়ে গিয়েছিল কোনো একটা জায়গা থেকে খুলতে চাইছে, না। নাকি শুধুমাত্র রিলিজিয়াস কারণে? কারণ আমরা আহ, একটা সময় বলে দিচ্ছি, যখন কার্গিলে যখন প্রচুর শহীদ হয়েছিল হিন্দুরা, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি কোনোদিন দেখিনি যে কাশ্মীরের মাটিতে এরকম মিছিল হচ্ছে। এটা কি শুধুমাত্র রিলিজিয়াস কারণেই? আহ, আমার ধারণা এর সঙ্গে 370-এর হয়তো একটা কোনো ইনডাইরেক্ট রিলেশন খুঁজে বার করা যেতে পারে, কিন্তু সেটা মেন কারণ নয়। প্রধান কারণ হচ্ছে যে আহ, আহ, প্রধান প্রধান কারণ হচ্ছে যে এই যে যে নিখিল বিশ্বে একটা ইসলামিক ভ্রাতৃত্ববাদ আছে, তাতে কিনা হুম। ভারতের মুসলমানরাও অন্যান্য দেশের মুসলমানদের যে কষ্ট, তাদের যে তাদের যে বিপদ, তাতে কিন্তু তারা নিজেদের শরিক মনে করেন। হুম। অনেকে আবার বলেন যে যেমন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে ভারতের হিন্দুরা তাতে খারাপ লাগে তাদের। তো সেরকমই অন্য একটা দেশের মুসলমানদের উপর অত্যাচার হলে এখানকার মুসলমানদেরও সেটা খারাপ লাগবে। এটা হচ্ছে একটা একটা দৃষ্টিভঙ্গি। অন্য আরেকটা দৃষ্টিভঙ্গি আছে, আমি দুটো বা তিনটা দৃষ্টিভঙ্গি আছে, আমি সেটার কথা বলছি, এটা একটা। দুটো হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে ইসলামে সবাই সমান। সেখানে কিন্তু কোনো জাতি বা ভাষাগত এরকম কোনো বিভেদ নেই। যখন আপনি আত্মসমর্পণ করেছেন আল্লাহের কাছে, যেটা কিনা ইসলাম, আহ, তখন কিন্তু আল্লাহর কাছে আপনারা সবাই সমান, এবং আপনারা সবাই একই এক ভ্রাতৃত্বের অংশ। হুম। সেটাকে ইংরেজিতে প্যান ইসলামিজম বলে। হুম। হুম। এবং এটাকে সেটার আলোকেও দেখা যেতে পারে। হুম। এটা হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয় যেটা কথা সেটা আমি বলবো, সেটা একটুখানি ন্যারোয়ার। ন্যারোয়ার হচ্ছে, আমি বারবার বলছি, এটা কিন্তু শিয়ারা করেছে, এটা সুন্নিরা করেনি। এই যে না, মিছিলগুলো হ্যাঁ। যারা বার করেছে, সুন্নিরা করেনি, কিন্তু হুম। শিয়ারা করেছে, কারণ হুম। হেজবুল্লাহ শিয়াদের মুখপাত্র। এবং সেই জন্য এখানে শিয়া সম্প্রদায় সেই মিছিল বার করেছে, এই হুম। বলে যে আমাদের শিয়াদের যারা স্বার্থ রক্ষাকারী এক সংগঠনের নেতাকে এরকম মেরে দেওয়া হয়েছে অনৈতিকভাবে। হুম। এখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে, বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী আসার পর প্যালেস্তাইন বা ইসরায়েলের এতে তাদের অবস্থান পাল্টে গেছে একদম। কিন্তু এখানে হওয়ার আর কি 7ই অক্টোবরের পর আমরা কিন্তু দেখেছিলাম যে গাজাতেও কিন্তু রিলিফ পাঠিয়েছে হচ্ছে
ভারত সরকার গাজাতেও কিন্তু রিলিফ গেছে। এবং আহ, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে নরেন্দ্র মোদী আজকে টুইটও করেছেন, এক্স হ্যান্ডেলের সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্টও করেছেন যে সন্ত্রাস কখনো শেষ কথা বলতে পারে না, মানবতাই শেষ কথা বলে। ফলে এরকম নয় যে পুরোপুরি ভারতের তার অবস্থান সেখানে পাল্টে ফেলেছে, তাই নয় কি? না, আমি আমি আপনার সঙ্গে একমত। ভারত তার অবস্থান পাল্টে ফেলেনি। ভারত প্রথম থেকেই ইসরায়েল এবং প্যালেস্টাইন দুই দলের স্বার্থই মাথায় রেখে চলে এসেছে, এবং হুম সেই জন্যই টু স্টেট ফর্মুলা সেটাই ভারত সাপোর্ট করে। টু স্টেট ফর্মুলা মানে হচ্ছে যে বর্তমান যেখানে ইসরায়েল এবং প্যালেস্টাইন, সেইখানে দুটো স্টেট তৈরি হবে, সেখানে একটা স্টেট তৈরি হবে না। এখন এখন এই যে হেজবুল্লাহ বা ইরান, এরা এই টু স্টেট ফর্মুলাটাকেও মানে না। এরা বলে যে একটাই স্টেট তৈরি হবে এবং হুম। সেটা হবে প্যালেস্টাইন, এবং তার বেসিস হবে 1948-এর পূর্ববর্তী হ্যাঁ। যারা ওখানকার বাসিন্দা ছিল তাদের হুম গণভোটের মাধ্যমে। হুম, আচ্ছা। এখন ইসরায়েলও এরকম একটা ইসরায়েলেরও যে দক্ষিণপন্থী পার্টিগুলো, তারাও এরকম একটা ওয়ান স্টেট সলিউশনের কথাই বলে, যে ওয়ান স্টেট সলিউশনে শুধু ইহুদিরাই থাকবে, অন্য কেউ থাকবে না। যাই হোক, তা ভারত এতে মধ্যপন্থী একটা সলিউশন প্রপোজ করে, এবং সেটা হচ্ছে টু স্টেট সলিউশন। এবং সেই টু স্টেট সলিউশন আমাদের ভারতের নীতি আগেও ছিল, 60-এর দশকেও ছিল, 70-এর দশকেও ছিল, 91 সালের পরেও ছিল, এবং নরেন্দ্র মোদী আসার পরেও আছে। হুম সেই যে আমাদের যে অবস্থান, তাতে কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে ইসরায়েলের বাণিজ্যিক, সামরিক এবং স্ট্র্যাটেজিক যে সম্পর্ক, সেটা আরো ঘনিষ্ঠতর হয়েছে। কিন্তু সেটা ঘনিষ্ঠতর হতে বাধ্য, কেননা ইসরায়েল ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে ওখান থেকে উঠে এসেছে। এবং এটা স্বাভাবিক যে একটা শক্তিশালী দেশের সঙ্গেই আপনি আপনার যে বাণিজ্যিক বা সামরিক সম্পর্ক সেটা স্থাপন করবেন। সুতরাং এর মধ্যে কিন্তু অনেকে যেটা মনে করে যে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার এসে তাদের মধ্যে যেহেতু একটা মুসলমান বিরোধী একটা চিন্তা ভাবনা আছে, হুম সেহেতু তারা ইসরায়েলের আরো কাছে চলে এসছে। সেটা কিন্তু ঠিক নয়। এটা এটা আপনি বুঝতে পারবেন এটা দেখে, যে ভারত যেমন ইসরায়েলের কাছাকাছি এসছে, সেরকমই ভারত কিন্তু সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব বা ওমান বা কুয়েত, এদেরও অনেক কাছাকাছি চলে গেছে এখন। না, আমি সেই জন্য আরব দুনিয়া থেকে কিন্তু দেখা যাচ্ছে না আর কি, ভারতে যেটা দেখা যাচ্ছে, কিন্তু আরব দুনিয়ায় না, কিন্তু আরব এরকম দুনিয়ার প্রবলেমটা অন্য। আরব দুনিয়ার হুম প্রবলেম হচ্ছে ঠিক শিয়া সুন্নি ঠিক, ভাগ। হ্যাঁ আরব দুনিয়ার প্রবলেম সেরকম হচ্ছে আসছে। শিয়া সুন্নি ভাগ। দেখুন, হুম তিনটি মাত্র দেশ আছে যেখানে শিয়ারা, চারটি দেশ আছে যেখানে শিয়ারা মোটামুটি হুম শক্তিশালী এবং কন্ট্রোল করে। সেটা হচ্ছে ইরান, ইরাক, ইরাক আগে ছিল না, এখন ইরাক, সিরিয়া আর লেবানন। এর মধ্যে হেজবুল্লাহ হচ্ছে সিরিয়া আর লেবাননে, তাদের সাপোর্ট করে ইরান। সেই সাপোর্ট হুম আসে ইরাকের মাধ্যমে, কেননা ইরানের সঙ্গে সিরিয়া বা লেবাননের কোনো সরাসরি বর্ডার নেই, তাই ইরাকের থ্রুতে যেতে হয়। এবং ইরাকেরও অধিকাংশ লোক শিয়া। সো সুতরাং এছাড়া অন্যান্য যে দেশগুলো আছে তারা সুন্নি, এবং তারা চায় না কখনোই কে এই ক্ষেত্রে, এই মধ্য এশিয়ায় ইরানের প্রভাব খুব একটা বেশি হয়ে ওঠে বারে। এখন। আমি হ্যাঁ, এবং এবং সেই হ্যাঁ। জন্যই তারা কিন্তু আপনারা দেখবেন যে তারা ইসরায়েলের সঙ্গেও একটা এরকম সম্পর্ক বজায় রাখে, যেটা ইরান কখনোই রাখে হুম না, বা সিরিয়া বা হুম। লেবানন এরাও রাখে না। না, কিন্তু ইরান সৌদি তো আরব, পেছন থেকে আছে, ইরানের তো হ্যাঁ, রাখার কোনো কারণই নেই। ইরানের ইরানের রাখার তো রাখার কারণ কোনো নেই। কারণই নেই। হ্যাঁ, হুম ব্যাপারটা হচ্ছে ইসলামিক দুনিয়ার নেতৃত্ব নিয়ে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা ফ্রিকশন হুম। আছে। হুম, হ্যাঁ। আহ, এবং সৌদি আরব হচ্ছে সুন্নি এবং ইরান হচ্ছে শিয়া। হুম এবং ইয়া, হেজবুল্লাহ ছিল শিয়া গোষ্ঠী, হুম হামাস কিন্তু সুন্নি গোষ্ঠী। তো হুম একটা জিনিস দেখতে হবে যে হামাস যদিও সুন্নি গোষ্ঠী, কিন্তু তাহলেও যখন হামাসের সঙ্গে এই ইসরায়েলের সংঘর্ষ শুরু হলো, তখন কিন্তু হেজবুল্লাহ, ইরান এরা সবাই হামাসকে সমর্থন করছিল। হুম, আহ, হুম। যাই হোক, সেটা যেখানে আছে সেখানে থাক। ফলে কিন্তু হ্যাঁ, আমার মনে হয় ফলে যে আমরা অন্যান্য এটা আরব নিয়ে আসি দুনিয়াগুলো। আজকে। হুম, হ্যাঁ, আদতে দেখুন আজকে আহ, কাশ্মীরে, জম্মু কাশ্মীরে ভোট শেষ এবং আজকে শেষ দফায় কাশ্মীরে 16টা আসনে হয়েছে, বাদ বাকি হয়েছে জম্মুর 24টা আসনে। আজকে জম্মুতেই বেশিরভাগ জায়গায় ভোট ছিল। ফলে এই যে আর কি যে মেরুকরণ আর কি হয়ে গেল, ভোটের মেরুকরণ, তার থেকে বড় কথা আমি জানি না এরপরে আর কি যেভাবে শিয়া ভোটের বা ভোটের মেরুকরণ হলো, ওখানে দাঁড়িয়ে জম্মুতে দাঁড়িয়ে তার কি কনসলিডেশন হিন্দু ভোটে হবে,
জানা না, নেই। কারণ শিয়া ভোট জম্মুতে নেই। এবং না, সে শিয়া আমি ভোট, হিন্দু ভোট বলছি। আচ্ছা আমি হিন্দু, ওই যে হ্যাঁ বলার ওকে। পর, হ্যাঁ, জম্মুতে ওর হিন্দু ভোটের কি কনসলিডেশন হবে এখানে যদি শিয়া ভোট? এখানে তো অনেক প্লেয়ার, এখানে ন্যাশনাল কনফারেন্স, এখানে কনফারেন্স, এখানে পিডিপি, অনেক প্লেয়ার আছে। হুম হুম সেই হুম। তুলনায় জম্মুতে তো এই প্লেয়ার কম, সেখানে হ্যাঁ, স্ট্রেট ফাইট হচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপি এবং সেটা জম্মুতে। কিছু নতুন কথা নয়। সেটা কিছু নতুন হ্যাঁ, কথা নয়, সেরকম আগেও ছিল। সেটা 1996 সাল হ্যাঁ। থেকেই এরকম চলে আসছে। না, আমি সেই জন্য বলছি এটা কেন, যেহেতু হিজবুল্লাহ প্রধানের মৃত্যু নিয়ে যে এখানে মিছিল হলো, তার একটা তো কনসলিডেশন হয়, পাল্টা কনসলিডেশন এখানেও যদি হয়, পাল্টা সেটা ওখানেও হতে পারে, জম্মুতেও হতে পারে। সেটা দেখার যে লাস্ট ফেজে এটা কোনো যে যে লক্ষ্যে মুক্তিরা করেছে সেটা উল্টোটা বিজেপির কোনো জায়গায় যায় হয় কিনা। কারণ ওখানে আমি দেখলাম যে হেমন্ত বিশ্ব শর্মা গেছে, এবং সে কিন্তু বলছে যে ওখানে গিয়ে সরাসরি বলছে যে বাংলাদেশে যখন হিন্দুদের মারা তো কিছু বলা হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে তো মেহবুবা মুফতি কোনো কথা বলে না। অতএব সে তার মতো করে সেখানে রাজনীতি করছে। কিন্তু আমার শেষ প্রশ্ন, অরিজিৎ, যে যে আর কিছুদিন পর কাশ্মীরের রেজাল্ট বেরোবে, জম্মু কাশ্মীরে কিন্তু এটা অনেকটাই, যেই আসুক, অনেকটা দিল্লির মতনই একটা জায়গা হবে। আলটিমেট ক্ষমতা কিন্তু থাকবে লেফটেন্যান্ট জেনারেলের লেফটেন্যান্ট কাছে, গভর্নর। গভর্নরের কাছে, উপরাজ্যপালের কাছে। হ্যাঁ, তার কাছেই থাকবে ক্ষমতা। কিন্তু যেরকম কেজরিওয়াল থেকেও ক্ষমতায় ছিল না, ওখানেও তাই ক্ষমতায় কিন্তু সে থাকবে না। কি এই জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় আর কি হিজবুল্লাহ প্রধান বা এই, বুরহান ওয়ানি, যাই হোক, জঙ্গিদের দাবিতে সেখানে কি আপনি দেখছেন যে আগামী দিন, আর তো কত 7 বা 8টা দিন, একটা ভোট হবে, সেখানে আসবে, আগামী দিনকে কিভাবে দেখছেন সেই জায়গায় দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে যে প্রধান আছেন তার সঙ্গে তো কোনো অবস্থাতেই, যেখানে মতের অমিল হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। আপনার দিল্লির উদাহরণ আপনার সামনে আছে, যেখানে হ্যাঁ, কেজরিওয়ালের সঙ্গে পূর্ববর্তী দুই তিনজন লেফটেন্যান্ট গভর্নরের কখনোই মতের মিল হয়নি। মতের এবং মিল সেই হয়নি। জন্য পদে পদে সংঘর্ষ হয়েছে, পদে পদে প্রবলেম হুম। হয়েছে। সেরকমই হতে পারে। কেননা এখানে দেখুন, যে কাশ্মীরে ক্ষমতায় আসবে কোনো কোনো বিজেপি সরকারই আসবে ক্ষমতায়, বিজেপি একদমই সরকার তাই। তো ক্ষমতায় হ্যাঁ, আসতে পারবে না। হয় ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের হ্যাঁ, কোয়ালিশনের ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং হ্যাঁ, সেক্ষেত্রে তারা হয়তো সবকটা আসনেই লড়েছে। হুম, বিজেপি তো লড়তেই পারেনি, মাত্র 64টা আসনে candidate এসেছে। হ্যাঁ। সো তারা তো 90টার মধ্যে দিতেই পারে, মাত্র 64টা দিয়েছে। আর যদি কোনো ত্রিশঙ্কু হয়, তাহলে হয়তো বিজেপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারে ন্যাশনাল কনফারেন্স আর কংগ্রেস মিলে। পিডিপির সাথে, সেটা হ্যাঁ। একটা পসিবিলিটি হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমি সেখানেই বলছি যে আগামী দিনে কিভাবে দেখছেন। আমার মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং হবে যে আগামী দিনে ব্যাপারটা কিভাবে মানে ইভলভ করবে। একটা ব্যাপার হচ্ছে যে যে কাশ্মীরের যে উন্নয়নমূলক যে কাজগুলো, যেগুলো কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছিল, সেগুলো কিন্তু বিশেষভাবে আমার মনে হয় না কোনো ব্যাহত হবে। সেগুলো চলতে থাকবে, কারণ সেগুলো আহ, অনেক অন্যরকম তার গুরুত্বও রয়েছে। এবং লেফটেন্যান্ট গভর্নর মোটামুটি এবং লেফটেন্যান্ট গভর্নর এবং রাজ্য সরকার, এদের মধ্যে একটা সংঘর্ষের বাতাবরণ থাকবে। এবং হ্যাঁ। সেহেতু হুম। সেহেতু কাশ্মীরের যে স্বাভাবিক যে উন্নয়নের প্রক্রিয়া, আহ, হুম। সেটা কিন্তু একটা স্মুথ হবে না। আমরা দিল্লিতেও দেখেছি এটা স্মুথ হয়নি, এবং কাশ্মীরে তো হ্যাঁ, হবেই না, কারণ কাশ্মীরে বোধহয় যে ওই যে বিটারনেস, সেটা বোধহয় আর একটু বেশি হ্যাঁ, হবে। আরো বেশি। প্রথম থেকে, আমি সেই জন্যই বললাম, প্রথম থেকে এটা যে জায়গায় চলে গেছে, এবং সেখানে দাঁড়িয়ে এবং যে আর কি কেন্দ্রীয় সরকারের যে নীতিগত অবস্থান, তার সঙ্গে অ বিজেপি সরকারের নীতিগত যে অবস্থান হবে, এখন থেকেই বলা যায় সেটা বহু যোজন দূরে। সেটা এখনই বলে দেওয়া যায়, হ্যাঁ, যেটা এখন হ্যাঁ। পর্যন্ত বহু যোজন দূরে। অন্তত হুম। যারা আর কি বিজেপি যেটা বলে নেশন ফার্স্ট, সেই প্রশ্নে অন্তত কেজরিওয়ালের কাছে তো সেই প্রশ্নে ছিল না, দুর্নীতি বা অন্য কোনো প্রশ্নে ছিল। যে যে থিওরি তারা বলে নেশন ফার্স্ট, সেখানে দাঁড়িয়ে সে আর কি প্রথমে তো সেটাতেই দূরত্ব তৈরি হবে, তাই নয় কি? হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ। কেননা এরপরে দাঁড়িয়ে। বিজেপির যে কর্মসূচি এবং ন্যাশনাল কনফারেন্স হুম। কংগ্রেসের কর্মসূচি দুটো আলাদা হবে। দুটো আলাদা হবে, হুম। এবং তার মধ্যে ভালো ফারাক থাকবে। দুজনের হ্যাঁ। দৃষ্টিভঙ্গিও হয়তো আলাদা হবে। হ্যাঁ, এবং এবং দুজনে কি করে কাশ্মীরের যে উগ্রবাদ, যে মিলিট্যান্টদের হুম। সঙ্গে তাদের মানে কি করে তাদের ট্যাকেল করা হবে, সেই যে দৃষ্টিভঙ্গি, তার মধ্যেও মিল না থাকতে পারে। সুতরাং হ্যাঁ, বিভিন্নভাবে তো সংঘর্ষ আশা করা যায়।
হুম। অরিজিৎ, তার একদম সময় নেই। আমরা দেখব যে আগামী দিন এটা দেখা, যে নতুন যে সরকার আসবে এবং সেটা বিজেপি সরকার হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আজকে যে হিজবুল্লাহদের নিয়ে, হিজবুল্লাহ প্রধানকে নিয়ে ওখানে যেমন মিছিল হলো, সেখানে দাঁড়িয়ে নতুন সরকার, যে বোঝাই যাচ্ছে যারা ভারত সরকারের কাছে যারা জঙ্গি, যারা, কিন্তু তাদের কাছে তারা জঙ্গি নন, তাদের কাছে তারা শহীদ। ফলে এই জঙ্গি ভার্সেস শহীদ, এই লড়াইটা একজনের কাছে আরো কিন্তু তীব্র হওয়ার সম্ভাবনা আছে আগামী দিনে। আমরা সেদিকেই লক্ষ্য রাখি। অরিজিৎ, অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।